দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে আমার ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই বাড়ির মধ্যেই আছো এবং ভালো আছো আমার বিশ্বাস। আমি তোমাদেরকে তোমাদের বইয়ের 19 নম্বর অধ্যায়, যেখানে রয়েছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, এই চ্যাপ্টারটি থেকে আমি কয়েকটা অঙ্ক করব। এই চ্যাপ্টারটি শুরু করার আগে তোমাদের বলি, এই চ্যাপ্টারটিতে মূলত সেই সকল অঙ্কগুলো রয়েছে যেগুলো তোমরা আগে করে এসেছো। যেমন তোমরা একটা চ্যাপ্টারে করেছো শুধুমাত্র চোঙের অঙ্ক, যে ঘনবস্তু সংক্রান্ত যে চ্যাপ্টার রয়েছে, শুধুমাত্র চোঙের অঙ্ক করেছো এমন একটা চ্যাপ্টারে। আবার শুধুমাত্র শঙ্কুর অঙ্ক করেছো একটা চ্যাপ্টারে, আবার শুধুমাত্র গোলকের অঙ্ক করেছো, আবার ক্লাস 9-এ করেছো আয়তঘন। এই যে ঘনবস্তুগুলো, বিভিন্ন রকমের ঘনবস্তুগুলো সব ইন্ডিভিজুয়াল একটা চ্যাপ্টারে তোমরা করেছো। আমরা এই অনুশীলনীতে করব এদের কম্বিনেশন। একটা অঙ্কের মধ্যে চোঙ এবং শঙ্কু আছে, একটা অঙ্কের মধ্যে গোলক এবং শঙ্কু আছে, এরকম বিভিন্ন ধরনের যে মিক্সচার প্রবলেম আমরা করব এখানে। আর আমার বিশ্বাস তোমাদের এই সূত্রগুলো সমস্ত জানা রয়েছে, না জানা থাকলেও আমরা অঙ্ক করবার সময় এগুলো বলে দেব। আমি প্রথমে করব এই অধ্যায়ের 1 নম্বর অঙ্ক। এখানে দেখো প্রথম অঙ্কটা বলেছে, আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ রোমবৃত্তাকার চোঙ আকৃতির এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার এবং শঙ্কু আকৃতি অংশের উচ্চতা 42 সেন্টিমিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত? আমি একটু রাফলি আঁকার চেষ্টা করছি, যেটা যে স্তম্ভ রয়েছে সেটা দেখতে কেমন। এইটা চোঙ, আর এই ধরো উপরেরটা শঙ্কু আকৃতি। এই ব্যাস একই, মানে চোঙের ভূমির ব্যাস এবং কোণের যে ভূমির ব্যাস একই রকম হবে। আর এটা হলো শঙ্কুর উচ্চতা। আচ্ছা, এবার আমি ডেটাগুলো লিখে নিই, পাশে লিখে দিচ্ছি। ভূমিতলের ব্যাস বলেছে 20 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 10 সেমি। আচ্ছা, এটাও 10 সেন্টিমিটার। আর চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার। আমি যেহেতু এখানে বলে দেওয়া আছে, দেখো 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন বলা আছে, তাহলে এটাকেও আমি সেন্টিমিটারে নিয়ে নেব। 2.8 মিটার তার মানে 280 সেন্টিমিটার। মিটারকে 100 দিয়ে গুণ করলে আমরা সেন্টিমিটার পাই। শঙ্কু আকৃতি অংশের উচ্চতা 42 সেন্টিমিটার, এটা হচ্ছে তোমার 42 সেমি। তাহলে প্রথমে আমি পুরো বস্তুটা, এই যে লৌহ স্তম্ভ, নিচেরটা চোঙাকৃতি এবং উপরটা শঙ্কু আকৃতির, এর আমি মোট আয়তন নির্ণয় করব। আচ্ছা, তাহলে দুটো অংশের আয়তন বার করবো, দিয়ে যোগ করব। চোঙাকৃতি অংশের আয়তন সূত্র কি? আমি একসাথে সূত্রগুলো লিখছি। পাই আর স্কয়ার এইচ ঘন একক। পাই মানে কত তোমরা জানো, 22/7। আচ্ছা, চোঙের অংশের ব্যাসার্ধ 10, 10 ইন্টু 10, আর উচ্চতা বলেছে 280 ঘন সেন্টিমিটার। 7 দিয়ে কাটো, 4 গুণ করলে হবে 22 × 4 = 88, 88,000 ঘন সেন্টিমিটার। এবার আমি বার করব শঙ্কু আকৃতি অংশের আয়তন।
শঙ্কু আকৃতি অংশের আয়তন সমান, শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কয়ার এইচ, 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক, 1/3 বসিয়ে দাও। 1/3 ইন্টু 22/7, আর মানে একই, এটার আরো 10 ইন্টু 10 ইন্টু এইচ, এইচ মানে 42 ঘন সেন্টিমিটার। 7 দিয়ে কাটো, 7 6, 3 দিয়ে কাটো 2, 4400 ঘন সেন্টিমিটার। অতএব লৌহ স্তম্ভের মোট আয়তন সমান 88,000, মানে এটা প্লাস এটা প্লাস 4400 ঘন সেমি। যোগ করো তো কত হচ্ছে দেখো তো, 8 4 12, 2 হাতে 1, এই 92,400 ঘন সেমি। এবার বলে দেওয়া আছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.5 গ্রাম। 1 ঘন সেমি লোহার ওজন, অতএব লৌহ স্তম্ভের মোট ওজন সমান 92,400 ইন্টু 7.5 গ্রাম। এটাকে তোমরা লিখতে পারো কিলোগ্রাম কেজি, 1000 দিয়ে ভাগ করলাম। এবার কাটাকুটি করো তো, এই দশমিক তুলে দিলাম নিচে, 10 আসছে। আচ্ছা, এই 0 0 কাটলো, এই 0 0 কাটলো, 25 4, 25 3, 4 দিয়ে কাটলে হবে 231। গুণ করো, 3 একে 3, 9 6 কেজি। এই হলো আমার লৌহ স্তম্ভের মোট ওজন 693 কেজি। আচ্ছা, এরপর আমি করব 5 নম্বর অঙ্ক। এটা মুছে দিচ্ছি। পড়ে শোনাই, 5 নম্বর অঙ্ক বলছে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে হিসাব করে লিখি। এই প্রসঙ্গে তোমাদের বলি যে একটা বড় লোহার গোলককে গলিয়ে অন্য কিছু তৈরি করা হচ্ছে, ছোট গুলি তৈরি করা হচ্ছে, বা একটা লোহার গোলককে পিটিয়ে একটা লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হচ্ছে। এক্ষেত্রে গাণিতিক সম্পর্কটা কি? দুটো বস্তুর আয়তন একই। এটা হচ্ছে মূল সম্পর্ক, যেটা আমাদের অঙ্ক করতে সাহায্য করবে। তাহলে বড় গোলকের আয়তন আর ছোট গোলক কয়েকটি গোলকের আয়তনের সমান হবে। তাহলে সহজভাবে বলি, তাহলে বড় গোলকের আয়তনকে যদি একটি গুলির আয়তন দিয়ে ভাগ করি, তাহলে গুলির সংখ্যা পেয়ে যাবো। তাহলে দুটোর আয়তনটা আমি আলাদা করে বার করে নিই, তাহলে খুব সহজে হয়ে যাবে। দেখ, 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিরেট গোলককে গলিয়ে, তাহলে বড় গোলকের আয়তন 5 নম্বর, বড় গোলকের আয়তন, আর গোলকের আয়তনের সূত্র তোমরা জানো, 4/3 পাই আর কিউব ঘন একক, 4/3 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8 ঘন সেন্টিমিটার। যেহেতু বলা আছে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বলে দিয়েছে। আচ্ছা, এবার বলছে নিরেট গুলি, ছোট ছোট
নিরেট গুলির ব্যাসার্ধ কত? ব্যাস বলে দিয়েছে 1 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 1/2 সেন্টিমিটার। অতএব ছোট ছোট নিরেট গুলির প্রতিটির আয়তন কত হবে? একই সূত্র, 4/3। আচ্ছা, এখানে একটা পাইটা আমি স্কিপ করে গেছি, এখানে দেখো 4/3 পাই, হ্যাঁ 4/3 পাই ইন্টু 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2 ঘন সেন্টিমিটার। এই হলো আমার বড় গোলকের আয়তন, এই হলো ছোট ছোট গোলকের আয়তন। তাহলে বড় গোলকের আয়তনকে যদি ছোট ছোট গুলির আয়তন দিয়ে ভাগ করে দিই তাহলে গুলির সংখ্যা পেয়ে যাব, তাই লিখছি। অতএব নির্ণেয় নিরেট গুলির সংখ্যা সমান 4/3 পাই ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8 4/3 পাই ইন্টু 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2। 4/3 পাই কেটে গেল, দুইটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 16 ইন্টু 16 ইন্টু 16 256। 256 সাথে 16 গুণ করো, 16 6 96, 6 হাতে 9, 80 8 32 8 40 4096। এই হলো আমার 5 এর অঙ্ক। এরপর আমি করব 7 এর অঙ্ক। খুব সুন্দর অঙ্ক, দেখো বলা হচ্ছে 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে লম্ব বৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি। আমি এটা মুছে দিচ্ছি। বলি তোমায় যেটা নিরেট লোহার ঘনক যদি আঁকার চেষ্টা করি, ঘনকটা কেমন? এই হচ্ছে ঘনক। এখন এই ঘনকের যেটা বলা হচ্ছে নিচেরটা কিন্তু সবগুলোই কিন্তু সাইডগুলো আর একটা বর্গক্ষেত্র। আমি বর্গক্ষেত্র জাস্ট এই নিচেরটা, ঘনকের নিচেরটার উপরের সাইডে একটু আমি সেকশন করে দেখানোর চেষ্টা করছি। ধরো এই হচ্ছে একটা উপরের ফেস, আপার ফেস বা লোয়ার ফেস, এটা হচ্ছে লোয়ার ফেস। তাহলে এখানে সবচেয়ে কম কাঠ নষ্ট করার মানে ব্যাপারটা হচ্ছে তুমি সর্ববৃহৎ যে বৃত্তাকার অংশটি কাটতে পারছো সেটাই হচ্ছে ব্যাপার। তার মানে এই অংশগুলো তোমাকে কেটে বাদ দিয়ে দিতে হচ্ছে। তাহলে সবচেয়ে বড় যে মাপের করা যাবে তার বেসটা হবে কি? একটা বৃত্তাকার বেস হবে। শঙ্কু আকৃতি মানে তার বৃত্তাকার বেস হয়, এবং বৃত্তাকার যে ভূমি তার ব্যাস কত হবে এইটাই হচ্ছে মূল অঙ্কের বিষয়। ব্যাসটা কত হবে? ব্যাসটা হচ্ছে এর বাহুর দৈর্ঘ্য, যা বাহুর দৈর্ঘ্য কত বলেছে 4.2 ডেসিমিটার। তাহলে এটা যদি 4.2 ডেসিমিটার হয় বাহু, তাহলে ব্যাসটাও হবে 4.2 ডেসিমিটার। এটাই আমার অঙ্ক করতে সাহায্য। এবং শুধু তাই নয়, এই যে শঙ্কু আকৃতিটা পাবো উচ্চতাটাও কিন্তু হবে 4.2 ডেসিমিটার। এটা হচ্ছে অঙ্কের মূল তত্ত্ব। বাকি অঙ্কটা খুব সহজ। তা লিখবো ঘনকের
প্রতিটি ধারের দৈর্ঘ্য কাঠের ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 4.2 ডেসিমিটার। এবার লিখি, যে কথাটা মুখে বললাম আমি লেখার চেষ্টা করছি। সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করা হবে তার ভূমির ব্যাস সমান 4.2 ডেসিমিটার। অতএব ভূমির ব্যাসার্ধ কত হবে? 2.1 ডেসিমিটার এবং উচ্চতা হবে বললাম যেন উচ্চতাও একই হবে, যেহেতু ঘনক তাহলে উচ্চতাটা হবে 4.2 ডেসিমিটার। অতএব শঙ্কু নির্ণেয় শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তনের সূত্র তোমাদের একটু আগে বললাম, 1/3 পাই আর স্কয়ার এইচ। আবার লিখে দিচ্ছি, ঘন একক 1/3 ইন্টু 22/7 ইন্টু আর মানে কত বললাম? 2.1 ইন্টু 2.1 ইন্টু এইচ 4.2 ঘন ডেসিমিটার। 7 দিয়ে কাটো, 0.6, 3 দিয়ে কাটো, 0.2। এটা গুণ করলে হবে 22 2 44 আর এই হচ্ছে 441। আমি যদি গুণটা করি এখানে 441 কে গুণ করব 44 দিয়ে, 4 4 4 16 6 হাতে 1 17 1764 হাতে 1 7 6 12 1 13 3 না 7 6 13 1 14 4 হাতে 1 9 1 1 14 4 হাতে 1। হ্যাঁ, এবার তিনটের পর দশমিক আসবে, তার পাবো 19.404 ঘন ডেসিমিটার। এই হলো আমার 7 অঙ্ক। খুবই সুন্দর অঙ্ক। এবার করব আমি 10 অঙ্কটা। দেখো তো একটু 10 নম্বর অঙ্কটা পড়ো, এটা মুছে দিচ্ছি। আচ্ছা, 10 বলেছে 4.2 সেন্টিমিটার, 4.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক পিটিয়ে 2.8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমি একটু আগে বলেছিলাম যে গলিয়ে হোক, পিটিয়ে হোক বা অন্য কোনো শেপ দিয়ে যদি যে নতুন একটা ঘনবস্তু তৈরি করা হবে, মূল সম্পর্ক তাদের ঘনফল সমান, সেটাই কাজে লাগাবো। তো প্রথমে গোলকের আয়তনটা নির্ণয় করা যাক। 4.2 সেন্টিমিটার, 4.2 সেন্টিমিটার সোনার গোলক বলেছে।
ব্যাসার্ধ বিশিষ্ট সোনার গোলকের আয়তন সমান 4/3 পাই ইন্টু আর। আর মানে 4.2, হ্যাঁ 4.2 সেন্টিমিটার ব্যাসার্ধ বলেছে, হ্যাঁ 4.2 ইন্টু 4.2 ইন্টু 4.2 ঘন সেন্টিমিটার। আমি ক্যালকুলেশন করলাম না, থাকুক। আর বলছে 2.8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। আচ্ছা, লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ কত বলছে? ব্যাস বলেছে 2.8 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 2.8 বাই 2 1.4 সেন্টিমিটার। অতএব লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন সমান কত হবে? পাই ইন্টু 1.4 ইন্টু 1.4 ইন্টু এইচ ঘন সেমি। আমি উচ্চতা এইচটা ধরে নিলাম, কি ধরি? উচ্চতা সমান এইচ সেন্টিমিটার। আমি উচ্চতা বা দৈর্ঘ্য যেটা আমার বার করতে হবে সেটাকে আমি এইচ ধরে নিলাম। তাহলে এই দুটো বস্তুর আয়তন একই, অতএব প্রশ্নানুসারে পাই ইন্টু 1.4 ইন্টু 1.4 ইন্টু এইচ ইকুয়াল টু 4/3 পাই ইন্টু 4.2 ইন্টু 4.2 ইন্টু 4.2। যদি ক্যান্সেল করো পাই ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, 1.4 ক্যান্সেল করলে এটা হবে 3, আবার এটা 1.4 ক্যান্সেল করলে এটা হবে 3, এই 3 কেটে গেল। তাহলে দিস ইমপ্লাইজ এইচ ইকুয়াল কত হচ্ছে? দেখো তো, 4 3 12, এটা গুণ করো, 12 2 24 4 হাতে 2, 12 48 2 50। অতএব নির্ণেয় দৈর্ঘ্য বা উচ্চতা সমান 50.4 সেন্টিমিটার। এই হলো আমার 10 নম্বর অঙ্ক। এবার আমি তোমাদের করব 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কটার পড়ো ভালো করে মন দিয়ে, আমি পড়ছি। বলা হয়েছে যে 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত এবং 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। অর্ধেক জলপূর্ণ আছে। এখন এই চৌবাচ্চায় যদি 21 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়, তবে জলতল কত ডেসিমিটার উপরে উঠবে তা হিসাব করে লিখি। আমি রাফলি একটি আঁকার চেষ্টা করছি। ধরো একটাই চৌবাচ্চা, যে চৌবাচ্চার কথা বলা হচ্ছে, একদিক থেকে দেখলে এরকম দেখাবে, অর্ধেক জলপূর্ণ। জলপূর্ণ আছে। এবার এর মধ্যে 100 খানা ছোট ছোট গোলক ডুবিয়ে দেওয়া হলো, লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হলো। লোহার গোলক এরকম 100 খানা ডুবিয়ে দেওয়া ডুবিয়ে দাও। তাহলে কি হবে? তোমরা কি জানো এটা সম্পর্কে? তোমরা নিশ্চয়ই জানো, আর্কিমিডিসের সূত্র অনেক ছোটবেলায় তোমরা শিখেছো। আর্কিমিডিসের সূত্র কি বলা হচ্ছে? যে কোন তরলে যদি
একটা কঠিন বস্তু যেটা দ্রবীভূত হবে না এমন কোন বস্তু যদি সম্পূর্ণ নিমজ্জিত করা হয় বা আংশিকভাবে নিমজ্জিত করা হয়, তাহলে বস্তুর আপাত ওজন হ্রাস হয় এবং যেটা আমাদের কাজে লাগবে এখানে, সম আয়তনের তরল অপসারিত করবে। অর্থাৎ তাহলে নিশ্চয়ই ডুবে যাবে, জলতলটা বেড়ে যাবে এবং যে জলতলটা বাড়বে, যে জলের পরিমাণটা বেড়ে যাবে মনে হবে, তার আয়তন কিন্তু এই 100 খানা গোলকের আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে আমি মনে করছি যে এই জলতল যেটা বেড়ে গেল, এইটাকে মনে করছি আমি এইচ ডেসিমিটার। কত ডেসিমিটার উঠবে বলেছে, জিজ্ঞেস করেছে। আমি মনে করছি এটা এইচ ডেসিমিটার। এটা খুব সহজে করা যায়। এখানে যেমন বলেছে যে চৌবাচ্চার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে এবং উচ্চতা মানে গভীরতা দেওয়া আছে, জলের গভীরতা দেওয়া আছে, না পুরোটাই গভীরতা দেওয়া আছে, চৌবাচ্চার গভীরতা দেওয়া আছে। এই গভীরতা ব্যাপারটা আমি কাজে লাগাবো না, না লাগিয়ে কেমন সহজে অঙ্কটা করা যায় দেখো। 100টি গোলকের, লোহার গোলকের মোট আয়তন আমি ডাইরেক্টলি করছি 100 ইন্টু, তাহলে প্রতিটি গোলকের আয়তন 4/3 ইন্টু 22/7 ইন্টু আর। আর কত বলে দিয়েছে দেখো তো, ব্যাসার্ধ কত দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে 21 সেন্টিমিটার। আমি এখানে লিখে নিচ্ছি গোলকের, আলাদা করে লিখছি, প্রতিটি গোলকের ব্যাস সমান 20 সেমি। প্রতিটি গোলকের ব্যাসার্ধ কত হবে, 10 না বলে দেওয়া, সরি 20 না, 21 সেন্টিমিটার। 21 সেন্টিমিটার, তাহলে কত হবে 21/10, 21/2 সেমি, 21/20 ডেসিমিটার। তোমরা জানো সেন্টিমিটারকে ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে ভাগ করতে, তাই করে নিলাম। কেন করে নিলাম, আমার সমস্ত ডেটাগুলো ডেসিমিটারে আছে, তাহলে এটা ডেসিমিটার করলে আমার কাজটা করতে সুবিধা। তাহলে আয়তন কত হবে, 100 ইন্টু 4/3 পাই ইন্টু আর কিউব, 21/20 ইন্টু 21/20 ঘন ডেসিমিটার। এবার দেখবো আমি, ধরি জলতল বৃদ্ধি পাবে, 100টি লোহার গোলক যেটা আমি লিখেছি সেটা আমি লিখে দিচ্ছি এখানে। 100টি জলতল, 100টি গোলক নিমজ্জিত করলে জলতল এইচ ডেসিমিটার বৃদ্ধি, জলতল বৃদ্ধি পাবে এইচ ডেসিমিটার। তাহলে এবার দেখো যে জলস্তম্ভটা বৃদ্ধি পাচ্ছে তার দৈর্ঘ্য চৌবাচ্চার দৈর্ঘ্য আর প্রস্থের সঙ্গে সমান হবে এবং উচ্চতা, এটা ভালো করে বোঝো, এটা খুব ক্রুশিয়াল। যে জলস্তম্ভটা এখানে বৃদ্ধি পাচ্ছে তার দৈর্ঘ্য চৌবাচ্চার দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে এবং তার প্রস্থ চৌবাচ্চার প্রস্থের সঙ্গে সমান হবে এবং উচ্চতা কত আমি ধরে নিয়েছি এইচ। বর্ধিত লিখছি এখানে, বর্ধিত জলস্তম্ভের আয়তন সমান কত, 21 ইন্টু 11 ইন্টু এইচ ঘন ডেসিমিটার। এইটাই হচ্ছে খুব, আবার বলছি কথাটা, যে জলস্তম্ভটা বৃদ্ধি পাচ্ছে তার ভূমি জলতল এই চৌবাচ্চার জলতলের সঙ্গে সমান হবে। জলতলের আমাদের চৌবাচ্চার ভূমি যেমন শেপ হবে
এখানকার ভূমিটাও তেমন সেটা, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থটা একই থাকবে এবং উচ্চতা হবে এইটাই, সেটা আমি কাজে লাগালাম। অতএব প্রশ্নানুসারে 21 ইন্টু 11 ইন্টু 8 ইকুয়াল টু লিখবো 100 ইন্টু 4/3 ইন্টু 22/7 ইন্টু 21/20 21/20 ইন্টু 21/20। কাটাকুটি করো তো দেখি। এই 21টা কেটে যাচ্ছে, এই 11 দিয়ে কাটো 2, 7 দিয়ে কাটলাম 3, 3 3 কেটে গেল, 20 5 এ 100, 5 4 এ 20, এই 4 4 কেটে যাচ্ছে, 2 কাটলাম 10, তাহলে হয়ে গেল সমান h সমান 2.1। অতএব জলতল 2.1 ডেসিমিটার বৃদ্ধি পাবে। এই হলো আমার অঙ্ক। আমার বিশ্বাস তোমরা বাকি অঙ্কগুলো নিজেরা করতে পারবে। আর একটা ছোট অঙ্ক আমি হিন্ট দিয়ে ছেড়ে দিচ্ছি, 14 নম্বর অঙ্ক, একটা ভালো অঙ্ক দেখো, আমি জাস্ট হিন্ট দিচ্ছি। বলছে সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তন অনুপাত নির্ণয় করো। সমান ভূমিতলের ব্যাস কিন্তু সবই সমান। আমি তাড়াতাড়ি তিনটে জিনিস এঁকে দেওয়ার চেষ্টা করছি। তিনটে জিনিস, এক হচ্ছে একটা চোঙ, চোঙ, এটা অর্ধগোলক, আরেকটা বলেছে কি বলেছে, আরেকটা শঙ্কু। শঙ্কুটা আমি পাশে আঁকছি। তিনটেরই ভূমিতলের ব্যাস বলে দিয়েছে একই, একটা তিনটেরই কিন্তু ভূমিতলের ব্যাস একই, তার মানে প্রত্যেকটির ব্যাসার্ধ একই এবং উচ্চতা একই। মনের কথা হলো উচ্চতা একই। যদি আমি মনে করি যে এটা, আমি ডিটেইলে করছি না, বুঝিয়ে দিচ্ছি, এইটা যদি ব্যাসার্ধ আমি আর ধরি, মনে করি প্রতিটির ব্যাসার্ধ সমান আর একক, তাহলে প্রতিটির ব্যাসার্ধ যদি আর একক হয়, একটা জিনিস ফলো করো, তাহলে এখানেও এটা কি, যদি এটা আর হয় তাহলে এটাও আর, উচ্চতাটাও আর হচ্ছে, কারণ অর্ধগোলকের উচ্চতা যা তার ব্যাসার্ধ তাই, এখানে ঠিক তাই। প্রত্যেকে যেহেতু একই বলে দিয়েছে, তার মানে এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর। প্রশ্নানুসারে প্রতিটি এখানে ঘনবস্তু লিখে দাও, প্রতিটি ঘনবস্তুর উচ্চতাও আর একক।
অতএব তাদের আয়তনের অনুপাত বার করতে বলেছে। শঙ্কু, অর্ধগোলক এবং নিরেট চোঙ একসঙ্গে করে দিচ্ছে। শঙ্কু, অর্ধগোলক ও চোঙের আয়তনের অনুপাত কি হবে? শঙ্কুর আয়তন অনুপাত, আয়তন কত হয় তোমরা জানো? 1/3 পাই আর স্কয়ার ইন্টু এইচ। এইচ মানে কত? আর। আচ্ছা, অর্ধগোলকের আয়তনের সূত্র 2/3 পাই আর কিউব, 2/3 পাই আর কিউব। আর চোঙের আয়তন কত হবে? পাই আর স্কয়ার ইন্টু এইচ। এইচ মানে আর। দেখো আমি আবার লিখছি, 1/3 পাই আর কিউব, 2/3 পাই আর কিউব, পাই আর কিউব। তার মানে সব জায়গায় পাই আর কিউব কমন আছে। 1/3 is to 2/3 is to 1, তার মানে 1 is to 2 is to 3। এই হলো মোটামুটি আমার এই চ্যাপ্টারের অঙ্কগুলো যেগুলো দেখাবো বলেছিলাম দেখানো হলো। তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা বাকি অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে এবং স্কুল খুললে পরে বিদ্যালয়ের যে শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন তাদের কাছ থেকে চেক করিয়ে নেবে। আর কোনোভাবেই বাড়ির বাইরে পা রেখো না, বাড়ির মধ্যেই থেকো, বাড়ির মধ্যে থেকেই লেখাপড়া করার চেষ্টা করো। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।